হ্যালো রাইতা, জি স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটিয়েছো রাইতা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো, মাশাআল্লাহ। এখন তো পড়াশোনা শুরু হয়ে গেল, ঈদ তো চলে গেলেন, পড়াশোনা শুরু করো ভালো করে নাকি? জি স্যার। ওকে ফাইন। এর আগে তোমাদের কি ক্লাস হয়েছে? প্রথম ক্লাসটা কোন ক্লাস হয়েছে? স্যার ফার্স্ট ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার ছিল। ইংলিশ ক্লাস ছিল না? Okay. আসছো? আসসালামু আলাইকুম। তো তোমাদের প্রথম নতুন ক্লাস, ঈদের পরে পরিমাণ তো বাড়া উচিত। হ্যালো, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তা বলতেছিলাম যে ইংলিশ ক্লাস কয়জন করেছো, কতজন স্টুডেন্ট ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা আসছো অনেকেই। হ্যাঁ, তা একটা ঈদের আগে একটা কথা ছিল যে আমরা ঈদের আগে উৎপাদন ব্যয়টা শুরু করেছিলাম এবং ওইটা শেষ করেছিলাম। বলেছিলাম ঈদের পরে এসে রিভিশন ক্লাস শুরু করব। তো আমি যতটুকু জানি তোমাদের দুই মানে যে অষ্টম অধ্যায় যেটাকে বলা হয় নগদান বই, 3 গড়া নগদান বইটা তোমাদের বাকি ছিল নবম শ্রেণীতে পড়ার ক্ষেত্রে। এটা কি ঠিক আমি যেটা বলেছি? 3 গড়া নগদান, তোমরা কি 3 গড়া নগদান আগে করেছো? জবাব দাও, কথা বলো যে তোমরা কি 3 গড়া নগদান বই পারো? সুমাইয়া, রাইতা, হ্যালো, স্যার আপনি একবার দেখিয়ে দেন। সরি, স্যার আপনি একবার দেখিয়ে দেন। দেখাই দিব। আমার কথা হচ্ছে 3 গড়া নগদান বই আগে করানো হয়েছে কিনা তোমাদেরকে, নাকি এটা বাকি ছিল? স্যার মনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 গড়া নগদানটা এখন শুরু করব। আমি ম্যাডামের সাথে কথা বলেছি, ম্যাডাম বলেছিলেন যে 3 গড়া নগদানটা রিভিশন দেওয়ার জন্য। আর ম্যাডাম সম্ভবত তোমাদের আর্থিক বিবরণী পড়াচ্ছেন এবং আরো হয়তো পড়াবেন। তা আজকে তোমাদের সাথে আমি 3 গড়া নগদান বইটা নিয়ে কথা বলবো। যেহেতু এগুলো আমাদের রিভিশন ক্লাস, মূলত এই ক্লাসগুলো হচ্ছে রিভিশন ক্লাস। হ্যাঁ, এটা তোমাদের দশম শ্রেণীর জন্য আজকে যে 3 গড়া নগদান বইটা আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু রিভিশন ক্লাস, এই জন্য আমি সরাসরি তোমাদের অঙ্ক নিয়ে কথা বলছি, কারণ এটা হচ্ছে একটা রিভিশন ক্লাস। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে নগদান বই মানে হচ্ছে যে বইয়ের মধ্যে বা যে হিসেবে কারবারের সকল নগদ আদান প্রদান অর্থাৎ নগদের আগমন আর নির্গমন হিসাবভুক্ত করা হয়। যে হিসাবের মধ্যে কারবারের সকল নগদের আগমন এবং নির্গমন অর্থাৎ নগদ সম্পদের
হ্রাস বৃদ্ধি যে হিসেবের মধ্যে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে নগদান বই। এই নগদান বইগুলো কারবারের পরিধি, কারবারের আয়তন, কারবারের প্রয়োজন এসবের উপর ভিত্তি করে নগদান বইগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই ও তিন ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। নগদান বইয়ের এখানে ক্লাসিফাইডটা হচ্ছে 4 প্রকার: এক ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই ও খুচরা নগদান বই। কয়টা হলো বলতো? কয়টা বলেছি? 4টা। বলতো নামগুলা কি কি? এক ঘরে নগদান বই, 2 ঘরে নগদান বই, 3 ঘরে নগদান বই, খুচরা নগদান বই। খুচরা নগদান বই, ভেরি গুড। আজকে তোমাদের সাথে যে আলোচনা করব সেটা হচ্ছে তিন ঘরা নগদান বই। এটা হচ্ছে তিন ঘরা নগদান বই, অর্থাৎ যে কারবারের আয়তন একটু বড় হয়, যাদের লেনদেনের পরিমাণ অনেক বেশি থাকে, তাদের নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে এবং বাকিতে লেনদেনের পরিমাণও এখানে বেশি হয়, যে কারণে বাকি টাকাগুলো যাদের কাছ থেকে বাকি পণ্য ক্রয় বিক্রয় করা হয় তাদের কাছ থেকে টাকা আদায় করার সহজতর করার জন্য, মানে টাকা দ্রুত আদায় করার লক্ষ্যে ছাড় দেওয়ার একটা বিষয় থাকে, বাট্টা, যেটাকে বাট্টা বলা হয়, তাকে ছাড় দেওয়া হয়। তো এইসব লেনদেন যেখানে বেশি হয় সেই সব প্রতিষ্ঠান তিন ঘরা নগদান বই তারা সংরক্ষণ করে থাকে, অর্থাৎ তাদের জন্য তিন ঘরা নগদান বই হচ্ছে পারফেক্ট, উপযুক্ত। সুতরাং যে নগদান বইয়ে টাকার গড় থাকে তিনটা, যে নগদান বইয়ে টাকার গড় থাকে তিনটা, অর্থাৎ নগদ টাকার গড়, ব্যাংকের টাকার ঘর ও বাট্টার টাকার ঘর, যেখানে তিনটা টাকা লেখার ব্যবস্থা থাকে, তিন ধরনের টাকা, সেটাকে বলা হয় তিন ঘরা নগদান বই। আমি কথাটা আবার বলি, যে নগদান বইয়ে টাকার ঘর থাকে তিনটা, নগদ টাকা, ব্যাংকের টাকা ও বাট্টা, সেই নগদান বইকে বলা হয় তিন ঘরা নগদান বই। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি কয় ঘরা নগদান বইয়ের কথা বলছি? কয় ঘরা নগদান বইয়ের কথা বলছি? তিন ঘরা। তিন ঘরা নগদান বইয়ে টাকার ঘর হবে তিনটা, আর বাকি যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো একটা নির্দিষ্ট করে থাকে, যেমন তারিখ, বিবরণ, তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, এই পর্যন্ত তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, 4টা। আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, 4টা। এই 4টা 8টা ঘর হচ্ছে এক ঘরের মধ্যেও আছে, দুই ঘরের মধ্যেও আছে, তিন ঘরের মধ্যেও আছে। 8টা ঘর হচ্ছে নগদান বইয়ের জন্য ফিক্সড। এক ঘরা বলো, দুই ঘরা বলো আর তিন ঘরা বলো। শুধু বাড়বে টাকার ঘর। এক ঘরা নগদান বইয়ে টাকার ঘর হবে একটা, দুই ঘরা নগদান বইয়ে টাকার ঘর হবে দুইটা, তিন ঘরা নগদান বইয়ে টাকার ঘর হবে তিনটা। তাহলে তিনটা টাকার ঘর যদি হয়, ডেবিট দিকে তিনটা টাকার ঘর, ক্রেডিট দিকে তিনটা টাকার ঘর, তাহলে মোট ঘর হয়ে গেল 6টা, আর ফিক্সড ঘর ছিল 4টা। তাহলে 4টা আর 3টা মোট 7টা। তাহলে ডেবিট দিকে 7টা, ক্রেডিট দিকে 7টা। তিন ঘরা নগদান বইয়ের মোট গড় হইল 14টা। মোট গড় হইল কয়টা? 14টা। বলতে পারো কয়টা? কয়টা মোট গড়? 14টা। 14টা। এটা কোন নগদান বই? তিন ঘরে নগদান। তিন ঘরা নগদান বই। এটা কিন্তু অবজেক্টিভ কোশ্চেন, আমি এই জন্য বারবার বলতেছি কেন, এগুলো অবজেক্টিভ কোশ্চেন, নৈর্ব্যক্তিক প্রশ্ন এগুলো আসবে যে তিন ঘরা নগদান বই টাকার ঘর কয়টা, তখন তোমাকে উত্তর লিখতে হবে 14টা। হ্যাঁ, ওইখানে তো আর তোমাকে কোনটা কোনটা নাম বলবে না, তো আমি তোমাদের বোঝার জন্য, তোমাদের সুবিধার্থে আমি নামগুলো বলে দিচ্ছি। টাকার গড় হয় 14টা, সেটা হচ্ছে তারিখ,
বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক ও বাট্টা। আবার তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংকের টাকা, বাট্টার টাকা। এই মোট 14টা ঘর হয়। হ্যাঁ, দুই দিকে দেখো ভাউচার নং লেখা আছে। ভাউচার নং একটা হলো ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। নগদ টাকা প্রাপ্তির জন্য যত টাকা পাওয়া যায় সেক্ষেত্রে হয় ডেবিট ভাউচার, এবং নগদ খরচের জন্য যে ভাউচার হয় সেটা ডেবিট ভাউচার। আর যেটা সকল প্রকারের, না আমি ভুল বলছি তোমাদেরকে, আবার খেয়াল করে শোনো, সকল প্রকারের নগদ যে প্রাপ্তি আছে, নগদ প্রাপ্তির জন্য, নগদ আয়গুলোর জন্য যে ভাউচার গুলো আমরা লিখবো সেটা হচ্ছে, সেই ভাউচার লিখবো আমরা ডেবিট দিকে, ডেবিট ভাউচার। এবং আবার আমাদের ক্রেডিট দিকে যে ভাউচার নং রয়েছে, যত ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়গুলোর জন্য এই ভাউচার নাম্বার লেখা থাকবে ক্রেডিট ভাউচারের জন্য। তো আমরা লিখবো ক্রেডিট দিকে ভাউচার নং। তো মোট টাকার গড় হবে আমাদের 14টা। 3টা টাকার গড়, ডেবিট দিকে 3টা, ক্রেডিট দিকে 3টা, মোট টাকার গড় হবে 6টা। আর বাকি 4টা গড় হচ্ছে আমাদের ফিক্সড। ঠিক আছে, এখানে খেয়াল রাখো, অবদান বই ব্যাংক আর বাট্টা ছাড়া যেগুলোকে ধারে লেনদেন বলা হয়, ধারে, ধারে মানে বাকিতে, বাকিতে লেনদেন গুলো এখানে হিসাবভুক্ত হবে না। এবং বাকি ছাড়া যত অনগদ লেনদেন রয়েছে, অনগদ লেনদেন রয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। অনগদ বলতে বোঝায় যন্ত্রপাতির অপচয়, কলকাতার অপচয়, আগমনের অপচয়, ইজারা অবলোপন। হ্যাঁ, এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। অর্থাৎ যে লেনদেনের জন্য কারবারকে কখনোই নগদ টাকা পরিশোধ করতে হবে না, লেনদেনের জন্য কারবারকে কখনোই নগদ টাকা পরিশোধ করতে হবে না, অনগদ লেনদেন বলা হয়। বাকিতে লেনদেন, বাকিতে হইলো সেটাকে অনগদ লেনদেন বলা হয় না, ধারে লেনদেন বলা হয়। নগদে হয়ে থাকে, ধারে লেনদেনের ফাইনাল নিষ্পত্তি নগদে হয়ে থাকে, সুতরাং এটাকে অনগদ লেনদেন বলা হয় না। অনগদ লেনদেন হচ্ছে এমন লেনদেন। স্যার, বলো। স্যার আপনার অডিওতে মেবি কোনো প্রবলেম আছে, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আমার কথা কি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন বুঝতে পারছো? স্যার এখন জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যেভাবে কথা বলছি আমি এইভাবেই আমার স্পিকার ঠিক করে নিচ্ছি। বলতেছিলাম যে নগদান বইতে শুধুমাত্র সকল প্রকারের নগদ লেনদেন গুলো লিপিবদ্ধ হবে। নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত, বাট্টা সংক্রান্ত, এগুলো নগদান বই লিপিবদ্ধ হবে। কোন ধারে লেনদেন মানে বাকিতে লেনদেন এবং অনগদ লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না। বাকিতে লেনদেন আর অনগদ লেনদেন দুইটা এক কথা নয়। বাকিতে মানে হচ্ছে যে লেনদেন এখন নগদে হয়নি, লেনদেন ধারে হয়েছে, বাট এটার ফাইনাল নিষ্পত্তি নগদ টাকার বিনিময়ে হবে, সুতরাং এটাকে বলা হয় বাকিতে লেনদেন, এটা অনগদ লেনদেন নয়। আর অনগদ লেনদেন বলতে বোঝায় যে লেনদেনের জন্য কখনোই কারবারকে কোনো রকম টাকা পরিশোধ করতে হয় না, সেগুলো হচ্ছে অনগদ লেনদেন। যেমন মনে করো যন্ত্রপাতির অপচয়, আসবাবপত্রের অপচয়, ইজারা অবলোপন, এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। এই লেনদেনগুলোর জন্য কারবারকে কখনোই নগদ টাকা পরিশোধ করতে হয় না। ঠিক আছে, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে জি স্যার। বলো দেখি, 3 ঘর নগদের টাকার ঘরগুলো কোন কোন টাকার ঘর হবে? কোন কোন টাকার ঘর হবে নগদান বই? 3 ঘর নগদান বই টাকার ঘরের নামগুলো বলো। স্যার শুধু টাকার গুলা বলবো নাকি সবগুলা বলবো? টাকার ঘরের নামগুলো বলো, টাকার ঘরগুলো বলো। নগদ, ব্যাংক, বাট্টা। নগদ, ব্যাংক ও বাট্টা, ভেরি গুড। এই 3টে টাকার ঘর হবে। এখানে জেনে রাখো, নগদ করে যত নগদ প্রাপ্তি আছে, যত নগদ প্রাপ্তি আছে সব বসবে নগদান বইয়ের ডেবিট দিকে, নগদ করে।
আর যত প্রকারের নগদ পরিশোধ আছে মানে নগদ প্রদান আছে এই সবগুলা বসবে নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদ করে, নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদ করে। আমি আবার বলি, যত নগদ প্রাপ্তি আছে নগদ টাকা যত পাওয়া যাবে সে নগদ প্রাপ্তিগুলো বসবে ডেবিট দিকে নগদের করে। আর যত প্রকারের নগদ প্রদান রয়েছে নগদ পরিশোধ রয়েছে সে নগদ পরিশোধ গুলো বসবে ক্রেডিট দিকে নগদের করে। আবার ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাওয়া যায় বা ব্যাংকের মধ্যে যদি টাকা জমা হয় মানে যে লেনদেন দ্বারা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে, যে লেনদেন দ্বারা কারবারের ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পাবে সেই লেনদেন গুলো বসবে ডেবিট দিকে ব্যাংকের করে, ডেবিট দিকে ব্যাংকের করে। আর যে লেনদেন গুলো দ্বারা কারবারের ব্যাংক জমার পরিমাণ কমে যায় বা হ্রাস পায়, যে লেনদেন দ্বারা কারবারের ব্যাংক জমার পরিমাণ কমে যায় বা হ্রাস পায় সেই লেনদেন গুলো বসবে নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের করে, নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংকের করে। আবার যদি বাট্রা প্রদান করা হয়, সাধারণত দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময়, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়ার সময় তাকে ছাড় দেওয়া হয়, এটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা ডেবিট দিকে বাট্টা করে বসবে। ঠিক তেমনি প্রাপ্ত বাট্টা যদি হয়, পাওনাদারকে মানে প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করার সময় ছাড় পাওয়া যায় সেই ছাড় ক্রেডিট দিকে বসবে বাট্টার করে। তাহলে কোন টাকাটা কোন দিকে বসবে আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে কারো? যদি কারো প্রশ্ন থাকে আমি বলতে পারো। আছে প্রশ্ন? নো স্যার। ভেরি গুড। তাহলে আমাকে বলো দেখি নগদ প্রাপ্তিগুলো কোন দিকে বসবে? বলো, সুমাইয়া বলো দেখি। ডেবিটের করে, হ্যাঁ তামান্না বলো। স্যার ডেবিটের করে বসবে, ডেবিট দিকে কোন করে, নগদের করে না ব্যাংকের করে? নগদের করে। নগদের করে, ফাইন, ভেরি গুড। অর্থাৎ সকল নগদ প্রাপ্তিগুলো ডেবিট দিকে বসবে নগদের করে, আর সকল নগদ পরিশোধগুলো নগদ প্রদানগুলো বসবে ক্রেডিট দিকে নগদের করে। সেম ভাবে যদি টাকা ব্যাংকে জমা হয় মানে যে লেনদেন দ্বারা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বোঝা যায় সেগুলা বসবে ডেবিট দিকে ব্যাংকের করে। আর যে লেনদেনগুলো দ্বারা বোঝা যায় যে কারবারের ব্যাংক জমার পরিমাণ হ্রাস পেয়েছে সেগুলো বসবে ক্রেডিট দিকে ব্যাংকের করে। ঠিক আছে? তাহলে এবার আসো আমরা একটা সরাসরি একটা উদ্দীপক নিয়ে কথা বলি। দেখো এখানে একটা উদ্দীপক লিখেছি আমি, প্যারাগন ট্রেডার্স 2020 সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2020 জুলাই মাসের 1 তারিখ নগদ উদ্বৃত্ত 80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। তোমরা আমাকে একজনে বলো দেখি ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি, কে বলতে পারবা বলো? ব্যাংকের জমাকৃত অর্থ হচ্ছে ব্যাংক থেকে যে টাকা ছিল তার থেকে বেশি পরিমাণ টাকা উঠায় নিয়ে আসছে। ফাইন, ভেরি গুড। মানে ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে তার সাথে অতিরিক্ত টাকা যদি উঠায় ফেলানো হয়, যত টাকা বেশি উঠিয়েছি ওই পরিমাণ টাকার নাম হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ এটা হচ্ছে কারবারের দায়। যখন তুমি নগদান বই করবা, নগদান বই করলে পরে যদি লেখা যায় নগদ উদ্বৃত্ত, তাহলে এই উদ্বৃত্তটাকে তুমি নগদান বইয়ের ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে নগদের করে লিখবা। নগদের উদ্বৃত্তটাকে তুমি ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে নগদের করে লিখবা। ঠিক আছে? নগদ উদ্বৃত্তকে তুমি ডেবিট দিকে নগদের করে লিখবা। আর ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে, ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে দায়, এটা ক্রেডিট ব্যালেন্স ব্যাংকের, এটাকে ব্যালেন্স বিডি নাম দিয়া ক্রেডিট দিকে ব্যাংকের করে লিখবা, ক্রেডিট দিকে ব্যাংকের করে।
আর যদি ব্যাংক জমার উদ্বৃত্ত হয় তখন বুঝতে হবে টাকাটা ব্যাংকে জমা আছে, তখন ডেবিট দিকে হবে ব্যাংকের করে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলে ক্রেডিট দিকে, আর ব্যাংক জমার উদ্বৃত্ত হলে ডেবিট দিকে। কিন্তু নগদের যে উদ্বৃত্ত এটা অলওয়েজ ডেবিট দিকে, কারণ নগদের কখনোই ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে না বা হয় না। নগদের কখনো ক্রেডিট উদ্বৃত্ত হয় না, সে কারণে নগদ উদ্বৃত্ত বসবে ডেবিট দিকে, আর ব্যাংকে জমাতিরিক্ত বসবে ক্রেডিট দিকে ব্যাংকের করে। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। জি স্যার, বুঝেছি। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে নগদ উদ্বৃত্ত বসবে ডেবিট দিকে ব্যাংকে করে ব্যালেন্স বিডি নাম দিয়ে। ব্যালেন্স বিডি বলতে বোঝা প্রারম্ভিক উদ্বৃত্ত, মানে যেটা দিয়ে কাজ শুরু হয়েছে। আর ব্যাংক জমাতিরিক্ত বসবে ক্রেডিট দিকে ব্যাংকের করে ব্যালেন্স বিডি নাম দিয়ে। এবার 3 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় 60,000 টাকা। নগদে পণ্য বিক্রয়, এইটার জাবেদা তোমরা আমাকে কে বলতে পারবা? একজন বলো দেখি। নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ফাইন, ভেরি গুড। তাহলে বলো এখানে কি নগদ টাকা কারবারের মধ্যে আসছে নাকি চলে গেছে? আসছে। তাহলে নগদ দ্রব্যের কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে বসবে? ডেবিট দিকে। ডেবিট দিকে বসবে, ভেরি গুড ভেরি গুড। এটা নগদ দ্রব্য ডেবিট দিকে বসবে বিক্রয় হিসাব নাম দিয়ে। বিক্রয় হিসাব নাম দিয়ে নগদ বইয়ের ডেবিট দিকে নগদে করে বসবে 60,000 টাকা, নাম হবে বিক্রয় হিসাব। ফাইন। 5 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, এই জাবেদাটা কে বলতে পারবা? ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। বলো তামান্না বলো। ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এই লেনদেন দ্বারা তোমার লেনদেন ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এই লেনদেন দ্বারা দেখো এখানে দুইটা কথাই রয়েছে, নগদ কথাও আছে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বলো কি বলতে চাচ্ছিলে কিছু? একটা লেনদেন যদি দুই জায়গায় প্রভাবিত হয়, নগদের করে এবং ব্যাংকের করে, হয় নগদ টাকা, যেমন এখানে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে নগদের টাকা হ্রাস পেয়েছে, আবার এরকম হতে পারে নগদের টাকা বৃদ্ধি পাবে ব্যাংকের টাকা হ্রাস পাবে। অর্থাৎ একই লেনদেন যদি দুই জায়গায় প্রভাবিত হয়, নগদের উদ্বৃত্তের মধ্যে এবং ব্যাংকের উদ্বৃত্তের মধ্যে, তাহলে এরকম লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কি এন্ট্রি বলা হয়? স্যার আবার একটু জিজ্ঞেস করবেন? স্যার আপনার অডিওটা না স্টাক, বোঝা যায় না। আমার কথা বোঝা যাচ্ছে না? নো স্যার। ও, কি ফ্যানের শব্দ হচ্ছে নাকি এমনি কোনো ডিস্টার্ব হচ্ছে? স্যার এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন। খেয়াল করো, আমি বলতেছি একটা লেনদেন যদি কারবারের দুইটা জায়গায় প্রভাব বিস্তার করে, অর্থাৎ নগদ টাকার মধ্যে এবং ব্যাংকের টাকার মধ্যে, অর্থাৎ দেখা গেল একটা লেনদেন এমন হলো, যেমন একটু আগে বলেছি ব্যাংকে জমা দেওয়া হলো, তোমরা বলছো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংকে জমা বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে। যে একই লেনদেন দুই জায়গায় প্রভাবিত হয়, নগদের করে আবার ব্যাংকের করে, এরকম লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, মানে বিপরীত দাখিলা। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার, বুঝছি। তাহলে এই লেনদেনটা দুই দিকে লিখতে হবে। একদিকে যেমন ব্যাংক হিসাব ডেবিট মানে ডেবিট দিকে ব্যাংকের করে, নগদান ক্রেডিট মানে ক্রেডিট দিকে নগদের করে। দুই দিকে আমরা দুই ঘরে লিখবো। ব্যাংকে টাকা জমা দিলে ডেবিট দিকে হবে ব্যাংকের করে, আর নগদ টাকা যদি কমে যায় ক্রেডিট দিকে হবে নগদের করে। এরকম একই লেনদেন যদি দুই দিকে লেখা হয়,
একই লেনদেন যদি দুই জায়গায় প্রভাবিত করে, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে, একদিকে নগদের করে আরেকদিকে ব্যাংকের করে, এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, মানে বিপরীত দাখিলা। বলো কন্ট্রা এন্ট্রি বিষয়টা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। Fine. এই কন্ট্রা এন্ট্রিকে চিনার জন্য, সহজে বোঝার জন্য, খতিয়ান পৃষ্ঠার ঘরে ইংরেজিতে সি লিখে রাখতে হয়, সি, অথবা বাংলায় ক। ক মানে কন্ট্রা, সি মানে কন্ট্রা এন্ট্রি, মানে কন্ট্রা। অর্থাৎ এই লেনদেনগুলোকে চিহ্নিত করার জন্য, চিহ্নে রাখার জন্য তোমাকে খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা ক এগুলো লিখে রাখতে হয়। লিখে রাখলে পরে বোঝা যায় যে এই লেনদেনটা একটা কন্ট্রা এন্ট্রি ছিল, মানে এটা কন্ট্রা এন্ট্রি। আমার মনে হয় তোমরা কন্ট্রা এন্ট্রির বিষয়টা ক্লিয়ার হয়েছে। আছে এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, ফাইন। অর্থাৎ এমদাদ ছিল আমাদের একজন পাওনাদার। সে আমাদের কাছে কয় টাকা পাবে এই কথাটা বলা নাই, শুধু বলা আছে 5% বাদে, মানে বাট্টা বাদে। তার মানে মোট টাকা থেকে 5% বাদ দিয়ে বাকি টাকাটা যত পার্সেন্ট হয় ওই পার্সেন্ট দ্বারা 9,500 টাকা চেকে পরিশোধ করা হয়েছে। যদি এরকম কথা থাকে তখন তোমরা কি করবা? যত পার্সেন্ট বাট্টা বাদ দিয়েছি, মানে 5%, 100% থেকে 5% মাইনাস করে দিবা, তাহলে থাকে 95%। চেক দিয়েছি, তাহলে বাকি টাকাটা হলো 95% টাকা। এই 9,500 কে তুমি 95 দিয়ে ভাগ দিবা আর 5 দিয়ে গুণ দিবা। 9,500 কে তুমি 95 দিয়ে ভাগ করবা আর 5 দিয়ে গুণ করবা। তাহলে যে টাকাটা পাইলা তার নাম হচ্ছে, যেটা আমরা পাইলাম, মানে মানে দিয়েছি আগে, যেটা আমরা পেয়েছি এটা বাট্টা, নগদ বাট্টা। আর যেটা চেক দ্বারা দিয়েছি এটা আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, আমরা ক্রেডিট দিকে লিখবো। সুতরাং এখানে 95 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করলে বাট্টা আসবে, আর 95 ভাগ টাকাটা হচ্ছে আমাদের চেকে পরিশোধ। যেহেতু পরিশোধ করেছি সেহেতু আমরা ক্রেডিট দিকে ব্যাংকে করে লিখবো। এটা সাবিত হবে এরকম, এমদাদ হিসাব ডেবিট, এমদাদের নামও বলতে পারি। আবার আমরা এরকম বলতে পারি প্রদেয় হিসাব ডেবিট 10,000 টাকা। 10,000 পাইলাম কেমন আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে। প্রদেয় হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 9,500 টাকা, আর বাট্টা হিসাব ক্রেডিট 500 টাকা। তো 10,000 পাইলাম। এভাবে আমরা যে চেকটা দিয়েছি 9,500 টাকার, এই চেকটাকে আমরা 95 দিয়ে ভাগ দিব, কারণ আমরা ছাড় দিয়েছি 5%। যেহেতু ছাড় পেয়েছি 5%, তাহলে 95 দিয়ে ভাগ দিব আর 5 দিয়ে গুণ দিব, তাহলে বাট্টা পাওয়া যাবে। এই বাট্টাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। এই প্রাপ্ত বাট্টা ক্রেডিট দিকে বসে। তাহলে তুমি যাবে এমদাদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট আর বাট্টা হিসাব ক্রেডিট। যেহেতু নগদ আর ব্যাংক দুইটা এখানে নাই, শুধু চেক বলা হয়েছে, তাই তুমি লিখবে এমদাদ হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে লিখবা ব্যাংকের ঘরে 9,500 আর বাট্টার ঘরে লিখবা 500। বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? মেয়ের আছে কোনো প্রশ্ন? নো স্যার। ফাইন। নগদ উত্তোলন 2,000 টাকা, পণ্য উত্তোলন 5 টাকা, মালিক উত্তোলন করে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট দিকে নগদ। স্যার আপনার অডিও ক্লিয়ার না। যদি কারবার থেকে নগদ টাকা উত্তোলন করা হয়, নগদ টাকা উত্তোলন করলে জাবেদা লিখতে হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট দিকে নগদের করে লিখতে হয় উত্তোলন নাম দিয়ে। আর পণ্য উত্তোলন এটা কারবারের জন্য নগদ লেনদেন নয়, এটা উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা নগদান বই আসে না।
বা আসবে না। 3 ঘর নগদান বইয়ের পণ্য উত্তোলন কোথাও বসবে না। পণ্য উত্তোলন 3 ঘর নগদান বইয়ের কোথাও বসবে না, শুধু নগদ উত্তোলনটা বসবে। লিখবা উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ক্রেডিট দিকে হবে নগদের করে, ক্রেডিট দিকে হবে নগদের করে। বলো উত্তোলনের বিষয়টা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ফাইন। আসবাবপত্রের উপর 1500 টাকা অপচয় ধার্য করতে হবে। একটু আগে তোমাদের বলেছি অপচয় মানে হচ্ছে কারখানার অর্থগত খরচ। স্যার স্যার আপনার কথা না বোঝা যায় না। আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত। এখন কি বুঝতে পারতেছো? রাইতা এখন বুঝতে পারতেছো রাইতা? জি স্যার। নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে আমার মনে হয়, হ্যাঁ, কারণ আমি তো একই জায়গায় বসে ক্লাস করতেছি, সম্ভবত নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আসবাবপত্রের উপর 1500 টাকা অবচয় ধার্য করতে হবে, এটা হচ্ছে অনগদ লেনদেন, এটা নগদ লেনদেন নয়, এটা নগদান বইয়ের মধ্যে আসবে না, এটা আসবে না। পণ্য উত্তোলনটা আসবে না। নগদে কম্পিউটার ক্রয়, বলো তো রাইতে এটা কোন দিকে বসবে? নগদে কম্পিউটার ক্রয় এটা কোন দিকে বসবে নগদান বইয়ে? ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বসবে, ভেরি গুড। অফিস সরঞ্জাম নাম দিয়ে নগদে করে বসবে। নগদে পণ্য ক্রয় এটা কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। এটা ক্রেডিট দিকে, ফাইন। আলী ট্রেডার্স হতে প্রাপ্তি 8500 টাকা, এ প্রেক্ষিতে বার্তা প্রদান 500 টাকা, এটা ডেবিট দিকে বসবে। ডেবিট দিকে বসবে নগদে করে 8500, আর বার্তা করে বসবে 500। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে ব্যাংক জমার পরিমাণ বেড়ে যায়, ব্যাংক জমা বৃদ্ধি পায়, সুতরাং ডেবিট দিকে বসবে ব্যাংকের করে, নাম হবে ব্যাংক সুদ। এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, এটা ডেবিট দিকে ব্যাংকের করে। প্যারাগন ট্রেডার্সের যে সকল লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না সেগুলো জাবেদা দেখিয়ে দাও। তো জাবেদা তো দুইটা বলেছি তোমাদেরকে এখানে, একটা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা জাবেদা হবে একটা উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর এটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এ গেল ক নাম্বার। আর খ নাম্বারের 3 ঘর নগদান বই দেখো, আমি একটু তোমাদের এখানে দেখাই। যদিও তোমাদের আমি মুখে মুখে এতক্ষণ বলেছি, এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো। একটা 3 ঘর নগদান বই, এভাবে গড় এঁকে নিবা, এভাবে সকল গড়গুলো এঁকে নিবা, দেখতে গেলে আবার ডেবিট ক্রেডিট এগুলো লিখবা। একটা ভালো নাম্বার পেতে হলে অঙ্কের এই সবগুলো লিখতে হয়, ডেবিট ডেবিট ক্রেডিট এগুলো লিখে তারপর দেখো ব্যালেন্স বিডি 80,000 টাকা, ব্যালেন্স বিডি 20,000 টাকা, তারপরে বিক্রয় হিসাব লিখছিলাম। স্যার বলো। স্যার এখানে প্রদত্ত বার্তা আর প্রাপ্ত বার্তা না লিখে খালি বার্তা লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, ডেবিট দিকে লেখা মানেই প্রদত্ত বার্তা, আর ক্রেডিট দিকে লেখা মানেই প্রাপ্ত বার্তা। প্রদত্ত বার্তা না লিখে শুধু বার্তা লিখলে হবে, প্রাপ্ত বার্তার জায়গায় শুধু বার্তা লিখলে হবে। এজন্য হবে ডেবিট দিকে বার্তা লেখা মানেই হচ্ছে প্রদত্ত বার্তা, আর ক্রেডিট দিকে বার্তা লেখার মানেই হচ্ছে প্রাপ্ত বার্তা। ঠিক আছে? তো তোমরা নগদান বইটা করতে পারবে না, এটা আমি নিজে আর না বলে দিয়ে তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, করবো অঙ্কটা। দেখো স্লাইডটা আমি আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে উদ্দীপকটা, 3 ঘর নগদান বই করবা। তারপরে এই গ নাম্বার যে কাজটা, গ নাম্বারটা এটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে করাতে বুঝাবো ইনশাল্লাহ। নগদ প্রদান জাবেদা একদিনে তো নগদান বই, আবার নগদ প্রদান জাবেদা একদিনে করতে পারবে না। তো তো তোমাদের জন্য বাড়ি কাজ হলো ক আর খ, ক আর খ। ক নাম্বার হচ্ছে জাবেদা, আর খ নাম্বার হচ্ছে 3 ঘর নগদান বই। পারবা করতে? মেয়েরা জি করতে পারবা? স্যার। জি স্যার, দেখো পারবো। এই হলো ক নাম্বার, খ নাম্বার। ক নাম্বারে জাবেদা মুখে মুখে আমি বলে দিয়েছি, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। আরটা অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অথবা আসবাবপত্র হিসাব ক্রেডিট। আর গ নাম্বারটা তোমাদেরকে আমি পরে করে দিব, মানে আগামী ক্লাসে। গ নাম্বার হচ্ছে এটা, আমি তোমাদের নেক্সট ক্লাসে করে দেবো ইনশাল্লাহ।
আজকের জন্য থাকলো শুধু স্যার আপনার কথা শোনা যায় না। স্যার হ্যালো স্যার আপনার কথা শোনা যাইতেছিল না কিছুই। স্যার এখন আবার শুনতে হ্যালো স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছিল না। এখন শুনতে পাচ্ছ কিনা? এখন শুনতে পাচ্ছো? স্যার শোনা যায় কিন্তু কথা কেটে কেটে যায়। নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, তা আমি বলতেছিলাম তোমরা এই অঙ্কটা নিজেরা করতে পারবা? উদ্দীপক না উত্তর না দেখে, উত্তর না দেখে অঙ্কটা করতে পারবা? জি স্যার। জি স্যার আচ্ছা পারবো। ঠিক আছে, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো। তোমরা ক আর খ করবা। গ নাম্বারটা ইনশাল্লাহ আগামী ক্লাস আমি করে দিব। দেখো উদ্দীপকটা আমি আবার দেখাচ্ছি তোমাদের এখানে। এটা দেখে তোমরা অঙ্কটা বাসায় করবা। আর গ নাম্বারটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে করে দিব। ঠিক আছে? বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। তো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।